the attendance little later because many are still joining. So let us wait for them. Now, what we have been doing. In the last lecture, we were discussing accounting for accounts receivable. আমাদের একটু খেয়াল আছে, isn't it? Yes, Yeah. sir. Now, how far did we go? If I just take you to the you can see the slides on your screen, folks. Yes, sir. Yeah. Somebody remind me after 5 minutes about your attendance. So আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের অ্যাকাউন্টিং দেখছিলাম। যেই ফাইনাল জিনিসটা যে আমরা গত লেকচারটা শেষ করেছি যে অ্যাকাউন্ট রিসিভেবলকে কোলেটারাল সিকিউরিটি রেখে আমরা টাকা বড় করতে পারি, আমরা এটাকে বলি সিকিউরড বরোয়িং। সো এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। হাওয়ার্ড সে তার $7 লাখ একটা অ্যাকাউন্ট রিসিভেবল কোনো একটা ব্যাংকে কোলেটারাল হিসেবে ব্যবহার করে ব্যাংক থেকে $5 লাখ বড় করেছিল। সো ওইটার একটা ধারাবাহিক আমরা কালেকশন রিপেমেন্ট এগুলো দেখেছি। সো এটার আমি রিপিট করতে চাচ্ছি না। সো এইটা একটা আমার অ্যাকাউন্ট রিসিভেবলকে ব্যবহার করে আমরা নতুন করে টাকা বড় করতে পারি। ওইটার উপরে ভিত্তি করে এখানে একটা এক্সারসাইজ দেয়া ইলাস্ট্রেশন। So আমি just quickly যদি এটা I go over this thing quickly so that you can refresh your memories on that thing. On April 1st, 2014, Prince Company assigns $500,000 of its account receivable to Third National Bank as collateral for a $300,000 loan, which is due on July 1, 2014. So বেশ কয়েকটা কথা আমি একে একে জিজ্ঞেস করি, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করেন। প্রিন্স অ্যাসাইন করেছে $5 লাখ তার অ্যাকাউন্ট রিসিভেবল, তার মানে কি? এই অ্যাকাউন্ট রিসিভেবলকে সে ব্যবহার করেছে কি করতে? $3 লাখ লোন করতে। কার কাছ থেকে? ফর্মালি একটা ন্যাশনাল ব্যাংক থেকে, থার্ড ন্যাশনাল ব্যাংক থেকে। সো ও তার আপাতত যে $5 লাখ তার অ্যাকাউন্ট রিসিভেবল আছে, এইটাকে সিকিউরিটি হিসেবে ব্যবহার করে $3 লাখ লোন নিয়েছে থার্ড ন্যাশনাল ব্যাংক থেকে। দেখেন, একটা ডিউ অ্যামাউন্ট দেখিয়ে আপনি আবার আরেকজনের কাছ থেকে লোন করছেন। ইটস ডুয়েবল। The assignment agreement calls for Prince Company to continue to collect the receivable. আপনি আপনার এই $5 লাখ রিসিভেবল আপনার যেভাবে কালেকশন করা সেভাবে কালেক্ট করতে থাকবেন। থার্ড ন্যাশনাল ব্যাংক যার কাছ থেকে আপনি এটাকে ব্যবহার করে $3 লাখ লোন নিচ্ছেন, সে আপনার কাছে একটা ফাইন্যান্স চার্জ রাখে। ও আপনাকে $3 লাখ আজকে দিবে না। সে কতটুকু ফাইন্যান্স চার্জ কেটে রাখছে? 2%। 2% অফ অ্যাকাউন্ট রিসিভেবল। এই $5 লাখের 2%। যদি আমাকে বলতো 2% অন দি বড়ড অ্যামাউন্ট, তাহলে আমি এটা 2% নিতাম। কিন্তু যেহেতু আমাকে বলেই দিয়েছে যে আমার সিকিউরিটি মানির 2% সে অ্যাসেসমেন্ট চার্জ রেখে দিচ্ছে, সো 2% আমাকে দিবে না। সেটা 2% এটার $5 লাখের 2% $1,000 অথবা $10,000। সো সেটা আপনি পাবেন না, তো বাকি টাকাটা আপনি ক্যাশ পাবেন। অ্যান্ড ইন্টারেস্ট অন লোন ইজ 10%, a realistic rate of interest for a note of this type. So আপনি আবার এটার উপর 10% ইন্টারেস্ট দিবেন। Prepare April 1, 2014 journal entry for Prince. জার্নালটা কি হবে? What would be the journal for this? আজকে আপনি কি দিয়ে দিচ্ছেন আর কি পাচ্ছেন বলেন? Help me. So what you are giving up, what you are getting. আপনি আপনার যে অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, সো অ্যাকাউন্ট রিসিভেবল তো ওইটাতে আপনি হাত দিচ্ছেন না। সো অন April 1 what is happening? আপনি টাকা পাচ্ছেন। কত টাকা পাচ্ছেন? $3 লাখ। ইয়া স্যার, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল যদি পাচ্ছি তাহলে তো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট না? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট থাকবে, ওইটা সমস্যা নেই। কিন্তু এপ্রিলের 1 তারিখে কি হয়েছে এটা জানতে চাচ্ছে। এপ্রিলের 1 তারিখে আপনি থার্ড ন্যাশনাল ব্যাংকে
কাছ থেকে $3 লাখ বড় করছেন, তার সিকিউরিটি হিসাবে $5 লাখ অ্যাকাউন্ট রিসিভেবলকে ব্যবহার করছেন, কিন্তু অ্যাকাউন্ট স্যার ক্যাশ ক্যাশ পেয়েছি কত পেয়েছি? স্যার 3 লাখ। 3 লাখ পাচ্ছি না। 3 লাখের উপর এই ব্যাংক আবার আপনাকে 2% কেটে আচ্ছা, রাখবে, ডিসকাউন্ট ও কেটে রাখবে। কেটে রাখবেন। সো যদি তাই করে তাহলে আপনি এখানে ক্যাশ পাবেন, যদি বলি ক্যাশ, সেটা হবে কতটুকু? এই যে 3 লাখ ছিল তার 98%, এটা বুঝতে পারছেন? তাহলে ক্যাশের পরিমাণ হবে আমার স্যার অ্যাটেন্ডেন্সের টাইম নেই আর কি। okay. Yeah, let's do it. Jahid Mursalin gone. Asif Shariar, Aminul, Tania, Present, sir. Fatima Akhtar, Ataullah Likhon, প্রেজেন্ট স্যার। Moinul Islam, ইয়েস Nurjahan, Shayatul, Lazina, Huzaima, Present, sir. Lazina here. Nijhum, প্রেজেন্ট স্যার। Aisha Siddiqa, Present, sir. Lamia Tasin, Present, sir. Anamika, Khan Mohammad Nafis, প্রেজেন্ট স্যার। Nusaifa, Present, Tari- Tarima, Sabrun Jamil, Present, sir. Tarima. Okay, Yes. Sabrun Jamil, Christina, Present, sir. Anisa, Present, sir. Azra, Saim, Mohammad Saim, Present, sir. Dipu, ইয়েস স্যার। Sarjil, প্রেজেন্ট Sanjida, Nafisa Ibnat, Present. Shah Mohammad Kaif, ইয়েস স্যার। Fariha Islam, প্রেজেন্ট স্যার। Sheikh Al Hadi, প্রেজেন্ট স্যার। Ashfaquzaman Ayon, Kabira Kausari, Present, sir. Nafis Kandakar, Present, sir. Nafis সাহেব not present, sir. ওই সময় মাইকটা অন হচ্ছিল না। Nafis Kandakar is present? Yes. Okay. Nafis Ibnat is present, yeah. Yes, sir. Ashikur Rahman, প্রেজেন্ট স্যার। Fazil Rabi, Present, sir. Sadia Fairoz, Present, sir. Ashikuzaman, Yes, sir. Rakibur Rashid, প্রেজেন্ট স্যার। Ifat Muhammad Jahed, Present, sir. Muhammad Isma Imam, ইয়েস স্যার। and Jannatul Sharif, Present, sir. Izazul Haq, প্রেজেন্ট স্যার। and Shafiul Islam. Present, sir. All right, thank you. Sir, Onamika, present. Anamika present. All right. Anybody else that I missed? All right. All right. So let's get back to our thing. So আমরা এখানে যে এই 1 তারিখে আমার যেটা মূল ঘটনা ঘটেছে, আমি 5 লাখ টাকার আমার অ্যাকাউন্ট রিসিভেবল একটা অ্যাসেট, সেটা দেখিয়ে ব্যাংক থেকে এই টাকা বড় করেছি। ব্যাংক এর উপর আমাকে 2% কেটে রাখছে, তাহলে ব্যাংক আমাকে বাকি টাকা ক্যাশ দিচ্ছে। আর এটা আমার একটা লোন ব্যাংকের কাছে, এটা একটা নোটস পেয়েবল। আমি জাস্ট সময় বাঁচাবার জন্য সরাসরি ভাবে দেখাই। ক্যাশ 10,000 যদি আমি ফেলে দেই, 10,000 আমার কার উপর 10,000, 5 লাখের উপর 10,000। তো
এটা মাথায় রাখতে হবে, কারণ ওরা বলেই দিয়েছে যে 2% অন অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে 5 লাখের উপর 2% হচ্ছে 10,000, তাহলে 3 লাখের উপর ও 10,000 কেটে রাখবে, আমাকে দিবে 2,90,000। এটাই তারা দেখাচ্ছে। এই যে 2% অন 500,000 কেটে রাখলো, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট এক্সপেন্স বা ফাইন্যান্স চার্জ। আর আমার জন্য নোট পেয়েবল হচ্ছে $3 লাখ। এই হচ্ছে আমার জার্নাল। বি, প্রিপেয়ার জার্নাল ফর প্রিন্স কালেকশন অফ 350। তারা এখানে বলেছে যে প্রিন্স $350,000 কালেক্ট করছে অ্যাকাউন্ট রিসিভেবল ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম April 1, 2014 থ্রু June 30। সো এপ্রিল, মে, জুন এই 3 মাসে তারা $3.5 লাখ কালেক্ট করছে। এবং এই $3.5 লাখ কালেকশন কিভাবে দেখাচ্ছে? খুব সহজ কাজ। 201 স্টাফ, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট। এই $3.5 লাখ সে এই যে তার নোট, এটাকে পে অফ করতে ব্যবহার করবে। এই জিনিসটাই সে বলল যে on July 1, 2014 Prince paid Third National Bank that was due from loan it secured on April 1. So লোন সে যখন আবার রিপে করবে, তার উপর ইন্টারেস্ট পে করতে হবে 10% ইয়ারলি 10%। তাহলে সে লোনটা করেছে এপ্রিলের 1 তারিখে, আর আজকে জুলাইয়ের 1, এপ্রিল, মে, জুন 3 মাস পর সে লোন পরিশোধ করছে, কারণ তার কালেকশন হয়েছে। 3 মাস ইন্টারেস্ট দিতে হবে, নোট 3 পেয়েবল মাসে ইন্টারেস্ট দিতে হবে। ভেরি গুড। সো কত হবে? নোট পেয়েবল ডেবিট ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট 30,000। এত হবে নাকি? এটা তো বছরের ছিল। ও আচ্ছা, বছর। এটা বছরের ছিল। 10% ইজ ইয়ারলি। সো 7,500। আপনি যদি মাসে 10% ধরেন, তো এই এত হাই রেটে কোনোদিনই পারবেন না। রাইট। সো এটা আমার ইয়ারলি এক্সপ্রেশন ছিল 10%। তাহলে এই সেই হিসাব। টোটাল আমার কাছে যথেষ্ট টাকা আছে, আমি এই কারণে এটাকে পরিশোধ করে দিচ্ছি, ক্যাশ ক্রেডিট। সো এটা দিলে আমার নোট পেয়েবলটা রাইট অফ হয়ে যাচ্ছে। এই একদম সহজ একটা সিচুয়েশন সিকিউরড বরোইং এর। নাও আরেকটা জিনিস আমরা এই চ্যাপ্টারের শেষে এসে এখন করব, সেটা হচ্ছে রিসিভেবল। দেখলাম যে রিসিভেবল ব্যবহার করে আমি আবার লোন নিতে পারি, কারণ রিসিভেবল আমার একটা অ্যাসেট, অ্যাকাউন্ট রিসিভেবল। সেটাকে ব্যবহার করে আমি বরোইং এ গিয়েছি, সিকিউরড বরোইং নাম দিয়েছি। আর রিসিভেবলকে আমরা আউটরাইট বিক্রি করে দিতে পারি। আই ওয়ান্ট টু সেল দ্য রিসিভেবল, এটাও করা যায়। আমি ব্যাংকে যে রিসিভেবল জমা রেখে আরেকটা লোন না নিয়ে আমি ব্যাংকে বললাম যে ভাই আমার এই রিসিভেবল আমি বিক্রি করতে চাই, আপনি কত টাকায় কিনবেন? সো এটা একটা কমন ট্রানজাকশন। এই কারণে রিসিভেবলকে বলা হয় নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। সো এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের কিছু যে ফিচার, যে সেটা বিক্রি করে দেওয়া যায় তার ম্যাচুরিটির আগে। সো সেটা আবার দুইভাবে সংগঠিত হতে পারে। একটা হতে পারে রিসিভেবল যে সেল করছি উইথ রিকোর্স, উইদাউট রিকোর্স। আমি কথাটা একটু বলি। উইদাউট রিকোর্স হচ্ছে যে আমি যে ব্যাংকে যে আমার রিসিভেবলটা সারেন্ডার করলাম, ব্যাংক কিনে নিল, এখন থেকে এর পূর্ণ দায়িত্ব ব্যাংকের। ব্যাংক পুরো রিস্ক অ্যাজিউম করবে যে আমার যে ডেটর ছিল, যার কাছে আমি টাকা পাচ্ছিলাম, এটা এখন ব্যাংক ডিল করবে। এবং ব্যাংক যদি ওর কাছ থেকে টাকা আদায় করতে না পারে, ব্যাংক আমাকে কখনোই এটার জন্য রেসপন্সিবল করবে না। তো ব্যাংক এখানে হায়ার রিস্ক নিচ্ছে, এটাকে বলা হয় উইদাউট রিকোর্স। আর উইথ রিকোর্স হচ্ছে ব্যাংক আমাকে একটা কন্ডিশনে ঝুলিয়ে রাখবে, বলবে তোমার ক্লায়েন্ট বা ওই লোক যদি টাকা না দেয়, আমি এসে তোমাকে ধরবো। সো সেটাকে বলা হয় সেল উইথ রিকোর্স। এই দুই পদ্ধতিতে রিসিভেবল বিক্রি হতে পারে। তো বুঝতেই পারছি উইদাউট রিকোর্সে আমি যার কাছে রিসিভেবল বিক্রি করছি, এটা একটা প্রপার সেল, কারণ আমি এটা বিক্রি করে দিলাম। whatever whether it functions or not, it is your responsibility. You cannot hold me responsible যদি 3 মাস পরে আমার এই ক্যালকুলেটর ফাংশন না করে। So this is a proper sell. Transfer is outright sell of receivable. এবং বায়ার, যিনি ব্যাংক বা যিনি রিসিভেবলটা কিনে নিচ্ছেন, তিনি এই রিস্ক অফ কালেকশনটা অ্যাজিউম করছে। সেলার রেকর্ড এ লস অন সেল। কিন্তু অন্যদিকে যদি উইথ রিকোর্স হয়, তাহলে এটা একটু সন্দেহ থেকে যায়। এখানে এটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট অ্যাপ্রোচ। সেটা কি হচ্ছে, আমি আপনার কাছে রিসিভেবলটাকে দিয়ে দিলাম, বিক্রি করে দিলাম, কিন্তু আপনি আমাকে আবার কাউন্টার কন্ডিশন দিয়েছেন যে যদি এই রিসিভেবল আমি রিয়েলাইজ করতে না পারি, আমি আপনাকে এসে রেসপন্সিবল করব।
সো আমি আজকে বিক্রি করো, এটা ফুল বিক্রি হয়নি। সো সেলার গ্যারান্টিজ দ্য পেমেন্ট টু পারচেজার, এই কারণে এটাকে বলছে। এবং ফাইন্যান্সিয়াল কম্পোনেন্ট অ্যাপ্রোচ, আমরা একটা ডায়াগ্রাম দেখি। দেখেন এই কাজগুলোকে, এই যে রিসিভেবল বিক্রি করাকে বলা হয় ফ্যাক্টরিং। এই ফ্যাক্টরিং আমাদের ফাইন্যান্স ওয়ার্ল্ডে ইজ এ কমন থিং। ফ্যাক্টরের একটা জায়গা তারা এখানে দেখাচ্ছে কিভাবে কাজ করে। আমরা যে এখন ক্রেডিট কার্ড ব্যবহার করি, এটাও কিন্তু কাইন্ড অফ সেল অফ রিসিভেবল। কিভাবে হচ্ছে দেখেন, আমি কাস্টমার বাট ইউ আর কাস্টমার, লেটস আপনি কোনো একটা জিনিস একটা কোম্পানির কাছ থেকে কিনছেন, ইউ প্লেস এন অর্ডার। সো কোম্পানি কি করে, মাঝখানে এই যে ফাইন্যান্সিয়াল ফ্যাক্টররা অবস্থান করে, ক্রেডিট কার্ড কোম্পানি, ব্যাংক বা যারা এই ধরনের ফ্যাসিলিটেট করেন। সো সে সাথে সাথে কুইক একটা ক্রেডিট রিভিউ চেয়ে পাঠায় যে আপনার এই ক্লায়েন্ট আমার কাছে তো $5,000 একটা পারচেজ অর্ডার প্লেস করেছে। সো এই ফ্যাক্টর সে কুইকলি এই তার ক্লায়েন্ট বেজে সমস্ত কিছু তো আগেই তার অ্যাসেস করা থাকে, সে এটাকে ইমিডিয়েটলি বলে যে ইজ গুড, এবং সে সাথে সাথে আমার হয়ে বা আপনার হয়ে এই কোম্পানিকে, যিনি সেলার, মূল সেলার, তাকে ক্যাশ অ্যাডভান্স করে দিয়ে দেয়। কোম্পানি হ্যাপি, কোম্পানি আমাকে বা আপনাকে আমাদের সেই যে গুডস সেটা ডেলিভার করে দিচ্ছে। আর এই ফ্যাক্টর পরবর্তীতে আমার কাছ থেকে বা আপনার কাছ থেকে এই টাকাটা আদায় করে। ক্রেডিট কার্ড কোম্পানির কথা চিন্তা করেন, এই ক্রেডিট কার্ড কোম্পানি, ও ধরেন তার সমস্ত ক্লায়েন্ট যাদেরকে ক্রেডিট কার্ড দিয়েছে সবার ক্রেডিট রিভিউ করা আছে। এই ক্লায়েন্ট এই কার্ড যে কোনো জায়গায় যখনই ব্যবহার করে, ইমিডিয়েটলি ওই কোম্পানি আমার ক্রেডিট কার্ড কোম্পানি থেকে পেমেন্ট সেটেলমেন্ট পেয়ে যায়। আর ক্রেডিট কার্ড কোম্পানি একটা নির্দিষ্ট সময় পরে আমার কাছ থেকে এই কালেকশনটা করে। সো এই ফ্যাসিলিটি বা এই ফ্যাসিলিটেশন এখন একদম কমন প্লেস আমাদের বর্তমান যুগে বিজনেস ওয়ার্ল্ডে। যদি চিন্তা করেন যে অনলাইন ট্রানজ্যাকশন বা এই ক্রেডিট কার্ড, এগুলো সমস্ত ক্ষেত্রে এই মডেলেই কাজ হচ্ছে। সো আমরা এটাকে বলছি সেল অফ রিসিভেবল। ফ্যাক্টর হচ্ছে রিসিভেবল বিক্রি করে দেয়া। আমরা এখন একটা উদাহরণ দেখব। গ্রেস টেক্সটাইল factors $500,000 of account receivable with commercial factors. So commercial factor একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তার কাছে ক্রেস টেক্সটাইল তার $5,00,000 অ্যাকাউন্ট রিসিভেবলকে ফ্যাক্টরিং করছে বা বিক্রি করে দিচ্ছে, কিন্তু এটা হচ্ছে উইদাউট রিকোর্স। তার মানে এটা মোর লাইক ইউর রেগুলার সেল, that whatever happens, this is sell. You cannot come back and ask me if it gets defaulted. Commercial factors assess a finance charge of 3% of the amount of account receivable. A commercial factor account receivable এর 3% সে একটা ফাইন্যান্স চার্জ কেটে রাখে। আর এর বাইরে এটাও একটা কমন প্র্যাকটিস, সে 5% 5% উইথহোল্ড করে রাখছে ফর ফিউচার অ্যাডজাস্টমেন্ট। যেখানে অনেক পেমেন্টের ব্যাপার স্যাপার আছে, আজকে পুরোটা না দিয়ে সে 5% কেটে রাখছে। Crest Textile and Commercial Factors make the following journal. Just have a look. Following journalটা কি করছে? আজকে আমি ক্রেস্ট, আমি আমার অ্যাকাউন্ট রিসিভেবল কমার্শিয়াল ফ্যাক্টরকে দিয়ে দিলাম, ক্রেডিট করে ফেলছি। আমি ক্যাশ কত পাচ্ছি? ক্যাশ পাচ্ছি এই 5 লাখ থেকে 3% পাবো না, এটা আমার ফাইন্যান্স চার্জ। আর পাবো না হচ্ছে 5% আপাতত, এটা আমি পাবো। এটাকে আপাতত কমার্শিয়াল ফ্যাক্টর আটকে রাখছে, বলছে যে ভাই কিছু অ্যাডজাস্টমেন্ট জন্য আমি এটা উইথহোল্ড করে রাখলাম। সো এর বাইরে এই যে 3 আর 5 8%, এই 8% বাদে বাকি টাকা 4 লাখ, 8% মানে এটা $40,000, বাকি 460 আমি ক্যাশ পাচ্ছি। এখন এই 8%-এর 3% হচ্ছে আমার আউটরাইট গচ্চা, কারণ এটা আমি আর পাবো না। আজকে এই টাকার দরকার ছিল দেখে আমাকে এই লসটা নিতে হয়েছে। আমি এটাকে বলছি লস অন সেল অফ রিসিভেবল, $15,000 সরাসরি হিসাব করছি। আর 5% কমার্শিয়াল ফ্যাক্টর আপাতত আটকে রাখছে। সো এটাকে আমি আশা করছি আমি সামনে পেয়ে যাব, এটাকে আমি একটা অ্যাকাউন্ট রিসিভেবল বা ডিউ ফ্রম ফ্যাক্টর আকারে দেখাচ্ছি, উইচ ইজ 5%। সো এই হচ্ছে হিসাব আমার। স্যার ক্রেস্ট টেক্সটাইলটা হচ্ছে আমি নিজেকে অ্যাজিউম করে, মানে আমি ক্যাশ পাচ্ছি এত টাকা, আর ওই যে 5%টা হচ্ছে ডিউ, আর 5% ডিউ, এটাও পাবো, এটাও আমাকে দেয়া হবে, কিন্তু এটা ফর দ্য টাইম বিং টেম্পোরারিলি উইথহেল্ড করে রেখেছে এই কমার্শিয়াল ফ্যাক্টর। এই কারণে ওর কাছ থেকে আমি দেখাচ্ছি যে ডিউ ফ্রম কমার্শিয়াল ফ্যাক্টর। কিন্তু স্যার ওই যে 15,000 যে লসটা, ওটা আমি আর পাবো না কখনো। এটা আর পাবো না, এটা আমার আউটরাইট আজকে টাকা দরকার ছিল, আমি এই লসটা মেনে নিয়েই এই ফ্যাক্টরিং এ গিয়েছি। আচ্ছা গুড। এখন যদি আমি বলি যে কমার্শিয়াল ফ্যাক্টর কিভাবে রেকর্ড করছে,
সো এই অ্যাকাউন্ট রিসিভেবলটা এখন কমার্শিয়াল ফ্যাক্টর ওন করছে, ওইটাকে ডেবিট করবে। কমার্শিয়াল ফ্যাক্টর যে 5% আমার টাকা আটকে রাখছে ওইটাকে সে দেখাচ্ছে লায়াবিলিটি, এটাকে বলছে ডিউ টু ক্রেস্ট টেক্সটাইল, এটা কারেন্ট লায়াবিলিটি আকারে দেখাচ্ছে। এই টাকাটা সে আলটিমেটলি রিলিজ করে দিবে। আর 3% যেটা ও রেখে দিচ্ছে এটা হচ্ছে ওর ইনকাম, এটাকে সে ফাইন্যান্স রেভিনিউ বলছে। কারণ এরকম কমার্শিয়াল ফ্যাক্টর বা ব্যাংক বা ক্রেডিট কার্ড কোম্পানি এভাবেই তার রেভিনিউ আর্ন করে, ফাইন্যান্স রেভিনিউ উইচ ইজ দিস। আর সে ক্যাশ আমাকে দিচ্ছে 4,60,000। সো এটা একটা সহজ উদাহরণ যে উইদাউট রিকোর্সে যখন হচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই, এটা আউটরাইট সেল হয়ে যাচ্ছে এবং সেটা এইভাবে আমার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে। দ্বিতীয়ত আমরা যেটা দেখব, ধরেন একই জিনিস কিন্তু এইটা এই কমার্শিয়াল ফ্যাক্টরিংটা হয়েছিল, সেলটা হয়েছিল উইথ রিকোর্স। যদি উইথ রিকোর্স হয় তার মানে হচ্ছে আমি আজকে বিক্রি করছি কিন্তু আমার মাথায় একটা লায়াবিলিটি থেকে যাবে যে যদি আমার ডেটার সময় মতন এই 5 লাখ এই কমার্শিয়াল ফ্যাক্টরকে না দেয়, কমার্শিয়াল ফ্যাক্টর এসে আমাকে তখন রেসপন্সিবল করবে। সো এই ক্ষেত্রে আমার ব্যাপারটা একটুকু কনফিউজিং হয়ে যায়। সো প্রথমত আমরা দেখব যে এখানে লস বা গেইন কি করতে পারি। লস গেইন বের করার সময় আমরা সহজভাবে যে কাজটা করব, আমাকে বলে দিচ্ছে ক্রেস্ট টেক্সটাইল ডিটারমাইন, আমাকে এই কাজটা করতে হবে that the recourse obligation has a fair value of $6,000. recourse obligationটা কি, যে যদি ইন দ্য ইভেন্ট এটা যদি সত্যি ডিফল্ট করে তাহলে আমার এই দায় কত আজকে। এটা একটা জটিল হিসাব, এটা আমরা 301-এ কখনোই এটা বের করতে পারবো না, আমাদেরকে দেয়া থাকবে যে যদি তোমার ডেটার ডিফল্ট করে সেই ক্ষেত্রে এইসব সম্ভাবনা, প্রবাবিলিটি, অন্যান্য ফ্যাক্টরিং করে যে এটা হওয়ার সম্ভাবনায় আজকে এই দায়টার একটা প্রেজেন্ট ভ্যালু হচ্ছে, ফেয়ার ভ্যালু হচ্ছে $6,000। সো এটা আমাকে বলে দেওয়া থাকবে, কিন্তু এটা একটু কমপ্লিকেটেড মডেলের মাধ্যমে এটা ডিটারমাইন করা হয়। সো মোট কথা আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে যে উইথ রিকোর্সে আমি যখনই এটা উইথ রিকোর্স হচ্ছে আমাকে মাথায় নিতে হবে যে যদি এটা ডিফল্ট করে তাহলে এর জন্য আমার দায় কি হবে, এর জন্য আমার দায়ের পরিমাণ হবে $6,000। সো এটা যদি দেয়া থাকে, এখন আমি হিসাব করছি যে আমার এই ডিলটা থেকে কি হচ্ছে। লোক একটু আগের হিসাবে আমরা দেখেছি আমি ক্যাশ কত পাচ্ছি 460, আর একটা টাকা আমার পাওনা আছে সেটা হচ্ছে 25। সো টোটাল রিসিভেবল, so total asset I will be having is 485. আবার এই অ্যাসেটের এগেইনস্টে কাঁধে একটা লায়াবিলিটি নিয়েছি which is worth of $6,000। তাহলে আমার নেট প্রফিট বা নেট অ্যাসেট কি পাচ্ছি, 485 minus 6,000, 479। এই 479 আমি যে পাচ্ছি এটা কার বিনিময়ে পাচ্ছি, আজকে একটা $5 লাখ অ্যাসেটের বিনিময়। এই $5 লাখ অ্যাসেটের বিনিময়ে আমি পাচ্ছি 479। সো 479 যে পেলাম তাহলে আমি কতটুকু হারালাম, আমার লসের পরিমাণ হচ্ছে $21,000, দিস মাইনাস দিস। সো লস ক্যালকুলেশনটা কি বুঝতে পারছেন? আমরা সব প্রথমে দেখছি যে কি অ্যাসেট পেলাম, কি লায়াবিলিটি কাঁধে নিচ্ছি, তো এই দুটো নেট অ্যাসেট কতটুকু। সো এই যে আমি 479 এর নেট অ্যাসেট পেলাম, বিনিময়ে আমি কি দিয়ে দিয়েছি, অ্যাসেট আই গেভ আপ অ্যাকাউন্ট রিসিভেবল ওয়ার্থ অফ 500,000। তাহলে আমার লসের পরিমাণ কত, আমি $5 লাখ দিয়ে আজকে সর্বসাকুল্যে 4,79,000 একটা অ্যামাউন্ট পেয়েছি। সো আমার এক্ষেত্রে এই ট্রেড থেকে লস হচ্ছে $21,000। সো এটার জন্য এখন আমি জার্নাল করছি, জাস্ট ফলো ক্রেস্ট টেক্সটাইল ক্যাশ ডেবিট 460 আগের মতোই থাকছে, এখন ডিউ ফ্রম ফ্যাক্টরও আগের মতো থাকছে, কিন্তু লসের পরিমাণ বেড়ে যাচ্ছে 21,000। আর কি হবে বলেন তো? স্যার 21,000টা হচ্ছে 15 আর 6। 15 আর 6, ভেরি গুড, ও ধরে ফেলেছে। সো 15 আর 6 যদি সহজভাবে দেখিয়ে, 15 ছিল আগের, আর এই যে রিকোর্স অব্লিগেশন হচ্ছে এটা আমার লসকে বাড়িয়ে দিচ্ছে। সো এই 6,000 being added with 15,000 and that is sourced from this recourse obligation, এটা হচ্ছে আমার একটা লায়াবিলিটি। সো ক্রেস্ট টেক্সটাইল এই জার্নালটা রেকর্ড করবে। অন্যদিকে কমার্শিয়াল ফ্যাক্টর যখন করছে, মজার ব্যাপার ওর জন্য কিন্তু এটা ইনডিফারেন্ট। ও অ্যাকাউন্ট রিসিভেবল রেকর্ড করছে 500,000, ক্রেডিট করবে ডিউ টু কাস্টমার আর ক্রেস্ট 25,000। ওর রেভিনিউটা বেড়ে যাচ্ছে, ওর এখানে রেভিনিউ কত হচ্ছে, ইন্টারেস্ট রেভিনিউ 15,000,
বা ফাইন্যান্স রেভিনিউ যাই বলে, এটাও বাড়াচ্ছে না, ক্যাশ এটা। এই যে যদি না পায় তাহলে কত হবে, এই জিনিসটা কমার্শিয়াল ফ্যাক্টর কখনোই রেকর্ড করবে না। কারণ এটাতে আমরা যদি বলি এটা আমাদের কনজারভেটিজম কনস্ট্রেন্ট অথবা প্রুডেন্স প্রিন্সিপালের একটা অ্যাপ্লিকেশন, যে ক্রেস্ট সে এই লসটাকে দেখাচ্ছে কেন, যে ভবিষ্যতের লস, কিন্তু তারপরও যদি সম্ভাবনা থাকে হয় তাহলে আমি এটাকে রেকর্ড করে রাখলাম লস। কিন্তু কমার্শিয়াল ফ্যাক্টর ওইটা কখনোই দেখাবে না, কারণ সে এটা যে যদি এটা ফল করে কখন কি পাবে, এইটা তো আমার ইনকাম, এই ইনকামটাকে সে আগে ভাগে রিয়েলাইজ করার আগ পর্যন্ত কখনোই এটা দেখাতে পারবে না। সো এই দুটো জিনিস, সো কমার্শিয়াল ফ্যাক্টর উইল রিমেইন সেম whether this is with or without recourse, কিন্তু ক্রেস্ট তার জন্য জার্নাল পরিবর্তন হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমার একটা ইন্টারেস্টিং সিচুয়েশন দুটোর ক্ষেত্রে। আমরা এই ক্ষেত্রে একটা কন্ডিশন, সরি তিনটা কন্ডিশন আমরা দেখব, যে সেল উইথাউট রিকোর্স ইজ এ প্রপার সেল, এটাতে কোনো সন্দেহ নাই, কারণ আমি আপনার কাছে বিক্রি করছি, আপনি এটার সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেছেন। কিন্তু যখনই আপনার কাছে উইথ রিকোর্সে বিক্রি করছি, আমার মনে কনফিউশন আসতে পারে that whether this is a sell at all. This will be regarded as sell after fulfilling certain condition. এই তিনটা কন্ডিশন আমাদেরকে একটু বুঝতে হবে, আমি এটা বলে দিচ্ছি। সেই তিনটা কন্ডিশন যদি মিট করে তাহলে উইথ রিকোর্স হলো এটা আমার সেল হিসাবে স্বীকৃতি পাবে। সেই তিনটা কন্ডিশন কি কি? ট্রান্সফার্ড অ্যাসেট আইসোলেটেড ফ্রম ট্রান্সফারার, রিসিভেবলটা আমার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে, ওইটার উপর আমার আর কোনো এক্সারসাইজ, আমি পাওয়ার এক্সারসাইজ করতে পারছি না। ট্রান্সফারি, আমি যাকে এই রিসিভেবলটা দিয়েছি সে হচ্ছে ট্রান্সফারি, যে পেয়েছে, নাও হ্যাজ দ্য রাইট টু প্লেজ অর সেল দি অ্যাসেট, সে এটা আবার তৃতীয় বা চতুর্থ পক্ষের কাছে এটা বিক্রি করতে পারে বা প্লেজ রেখে বড় করতে পারে। সো প্লেজ মানে আপনার সিকিউরিটি রেখে এটা টাকা নিতে পারে। এবং আমি ট্রান্সফারার ডাজ নট মেনটেন এ কন্ট্রোল থ্রু রিপারচেজ এগ্রিমেন্ট, আমি আবার আপনার কাছ থেকে পুনরায় এটা কিনে নিব এই ধরনের এগ্রিমেন্টের মাধ্যমে এর উপর কোনো ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স এক্সারসাইজ করছি না। এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে, ইজ দেয়ার এনি কন্টিনিউইং ইনভলভমেন্ট? নো, দেন আই উইল রেকর্ড ইট অ্যাজ সেল ইভেন ইফ ইট ইজ উইথ রিকোর্স। আর যদি বলে যে হ্যাঁ কন্টিনিউইং ইনভলভমেন্ট আছে, রেকর্ড এজ সেল, রিডিউস রিসিভেবল, এটা একটু জটিল হিসাব, আমরা এটাতে যাব না, রিসিভেবলকে কমিয়ে ফেলে একটা প্রভিশন দাঁড় করায়, সো আই উইল স্কিপ দ্যাট পার্ট। কিন্তু ধরে নেই যে যদি আর কোনো কন্টিনিউইং ইনভলভমেন্ট না থাকে, এই তিনটা কন্ডিশন ফুলফিল করে, সেল যদি উইথ রিকোর্সও হয় আমরা এটাকে সেল দেখাবো। আর এই তিনটা কন্ডিশন যদি মিট না করে তাহলে সরাসরি এটাকে সিকিউরড বরোইং হিসাবে বা লাইবিলিটি হিসাবে দেখাবো, এটাকে সেল আকারে দেখানো যাবে না। এই হচ্ছে আমার theoretical understanding underpinning the thing. So with recent changes in US GAAP, the accounting guidance for transfer is substantially converged. এবং IFRS এর সাথে এইটার মিল একই রকম, IFRS এও আমরা একই কাজ করে থাকি। So just একটা practical implication দেয়া। আমরা প্রবলেম করার আগে কিছু অ্যানালাইসিস এবং প্রেজেন্টেশনের ব্যাপারগুলো দেখব। রিসিভেবল প্রেজেন্টেশনের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ফলোইং পয়েন্টস, যেমন ডিফারেন্ট টাইপ অফ রিসিভেবল হতে পারে, ট্রেড, নন ট্রেড, এগুলোকে আমরা আলাদা করে দেখাবো। আমাদের রিসিভেবল থাকলেই না পাওয়ার সম্ভাবনা থাকে, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, সেটাকেও আমি একটা আলাদাভাবে অফসেট করে নেট অ্যামাউন্ট দেখাবো। Determine that receivable classified in current asset section will be converted into cash within the year or operating cycle, whichever is longer. কিন্তু এটা যদি না হয়, ওই রিসিভেবলকে আমরা কারেন্ট অ্যাসেটে না রেখে লং টার্ম অ্যাসেট বা আদার অ্যাসেটে দেখাবো। Disclose any loss contingencies that exist on the list receivable, যদি এরকম থাকে। Disclose any receivable designated or placed as collateral. আপনি এই যে আজকের দুটো উদাহরণ যে দেখলাম, এরকম যদি কোনো রিসিভেবলকে ব্যবহার করে লোন নেওয়া হয় তাহলে সেই জিনিসটাও আমাকে উল্লেখ করতে হবে। ডিসক্লোজ দ্য নেচার অফ ক্রেডিট রিস্ক ইনহেরেন্ট ইন দ্য রিসিভেবল, এগুলো আমাকে বলতে হবে যে আমার ওই ন্যাচারাল ইনহেরেন্ট রিস্কগুলো কি কি আছে, সো সেই জিনিসগুলো। নাও আমরা কিছু রেশিও দেখব এই রিসিভেবল রিলেটেড। একটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও, এটা আমার একটা পারফরমেন্স মেট্রিক। সেটাতে দেখা হয় যে নেট সেলের মাধ্যমে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল কতবার আমি রোল ওভার করতে পারছি। ইউজ দিস টু ইভালুয়েট দ্য লিকুইডিটি অফ অ্যাকাউন্ট রিসিভেবল
measure the number of times on average company collects receivable during a period. So ওই পিরিয়ডের নেট সেলসকে আমি ডিভাইড করব অ্যাভারেজ ট্রেড রিসিভেবল নেট দিয়ে, তাহলে পেয়ে যাব অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। সো যেমন আমাদেরকে এই ডেটা দেয়া ছিল, এই ডেটা দেয়া থাকাতে তারা এখানে করে দেখাচ্ছে। সো এগুলো সব ইনপুট ডেটা দেয়া আছে যে তাদের অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও এসছে 21.9 টাইমস। সো এটাকে যদি আবার ডেতে কনভার্ট করা হয় 365 ডেজ এ ইয়ার, আমি 365 কে এই 21.9 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি আনুমানিক 16.7 ডেজে আমার রিসিভেবল টার্নওভার হচ্ছে। তো এইটা যত বাড়াতে পারবো এই দিনের সংখ্যা আমার কমে আসবে এবং সেটা ব্যবসার জন্য ভালো। সো এই ছিল আমার এই চ্যাপ্টার তো শেষ, আমাদের হয়তো বা প্রবলেম করতে হবে। Do I have the text? Let me check. Yep. Or এখানে প্রবলেম গুলো নাইসলি করে দেওয়া আছে। এর বাইরে আমরা কিছু এক্সারসাইজও করব। I will explain what is it. Don't worry. Spot on. These are the exercises. আমরা এই এক্সারসাইজটা অলরেডি করেছি বা এরকম একটা এক্সারসাইজ চ্যাপ্টার ইলাস্ট্রেশনে E7 এর মতন। Let me just trying to figure out what is the, I don't have the text with me. Okay, আমি জাস্ট রিকনসাইল করার চেষ্টা করছি। This is not this one, Rashid Wallace. এইটা করা হয়েছে E716 একটা এক্সারসাইজ। আজকে যা করলাম এটার সাথে সরাসরি ইউ ক্যান রিলেট। ইউ ক্যান সি দ্য টেক্সট পেজ ফোকস। টেক্সট পেজটা কি দেখা যাচ্ছে E716? Yes, sir. All right. Yes, sir. So you can directly relate to today's discussion. Look at that. Beyond's Corporation factors 175,000 of account receivable with Kathleen Battle Financing on a with recourse basis. With recourse kintu, huh? So Kathleen will collect the receivable. So finance company যার কাছে Beyond এটা বিক্রি করে দিচ্ছে $1,75,000 রিসিভেবল, সে এটা কালেক্ট করবে Kathleen. The receivable records are transferred to Kathleen. দেখেন এটা কিন্তু এখন ক্যাথলিনের কাছে রিসিভেবলের রেকর্ড পত্র দিয়ে দেওয়া হয়েছে। তার মানে ওই যে কয়েকটা কন্ডিশন ছিল,
If I just roll back, yeah, here you go. Transferred asset isolated from transferor. এটা তার একটা ইন্ডিকেশন যে আমার বিয়ন্সের কাছে আর রেকর্ডও নেই, এটা ক্যাথলিনের কাছে সে হ্যান্ড ওভার করে দিয়েছে। Kathleen Battle Financing assess a finance charge of 2% on the amount of account receivable. এই 1,75,000 2% সে কি করবে, তার চার্জ হিসাবে রাখবে, which is 3,500, 3,500 সে তার চার্জ রাখবে। Also reserve an amount equal to 4%, আর 7,000 সে withhold করে রাখবে for probable adjustment। এই হিসাবে তারা বলল what condition must be met for transfer of receivable with recourse to be accounted for as sell। যদি কোনো রিসিভেবল উইথ রিকোর্সে বিক্রি হয় তখন এটা কি আসলে বিক্রি হয়েছে কিনা এটা বোঝার জন্য আমরা কি কি কন্ডিশন দেখি। এই সেই কন্ডিশনগুলো আবার একটু মনে করিয়ে দেই। এই তিনটা কন্ডিশন, দ্যাট ট্রান্সফার্ড অ্যাসেট আইসোলেটেড ফ্রম ট্রান্সফারে। সো এই ক্ষেত্রে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ক্যাথলিনের কাছে রেকর্ড দিয়ে দেওয়া হয়েছে, বিয়ন্সের কাছে আর নেই। Transferee has the right to pledge or sell the asset. ক্যাথলিন এখন এটাকে, এই অ্যাকাউন্ট রিসিভেবলটা 1,75,000 সে অন্য কারো কাছে, থার্ড পার্টি ফোর্থ পার্টির কাছে বিক্রি করতে পারে, অথবা এটা ব্যবহার করে সে তার মতন করে লোন নিতে পারে। এবং বিয়ন্স কোনো রিপারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে এই রিসিভেবলের উপর কোনো ইনফ্লুয়েন্স এক্সার্ট করছে না। সো ইট ডাজ নট মেনটেন এনি কন্ট্রোল থ্রু রিপারচেজ এগ্রিমেন্ট। এই তিনটা কন্ডিশন যদি মিট করে, দেন we can say even if it is with recourse it is a sell. So এই হচ্ছে আমার প্রথমটার উত্তর। দ্বিতীয় কাজ যেটা করব কম্পিউটেশনাল, আমি এটা করা আছে, আমি দেখাবো আপনাদেরকে। assume the condition that from part A are met, এটা আমার ফুলফিল করেছে। prepare journal on August 15 for Beyonds to record the sale of receivable assuming recourse obligation has a fair value of $2,000. সো অ্যাজিউম করতে বলা হয়েছে যে এই যে উইথ রিকোর্স, এই রিকোর্সের আজকে একটা অব্লিগেশনের ফেয়ার ভ্যালু তারা ভ্যালুয়েশন করেছে, সেটার পরিমাণ $2,000। সো এই হচ্ছে অবস্থা। এখন সহজ কাজগুলো যদি করি, বিয়ন্ডস আজকে এটা বিক্রি করে কত টাকা পাচ্ছে, অথবা কি কি পাচ্ছে না? 2% পাচ্ছে না। 2% হচ্ছে আমার $3,500, আর 4% আপাতত পাচ্ছে না, which is সে ডিউ দেখাচ্ছে, একটা কাইন্ড অফ রিসিভেবল। সো এই 3,500 আর 7,000 10,500 সে পাচ্ছে না। সো সে পাচ্ছে কতটুকু তাহলে? এই 2 আর 4% 6% যদি বাদ দেই 94%। তো 1,75,000 তার 94%, জাস্ট আমি দেখলাম 164,500। আমি এটা এখন এক্সেলে করা আছে, আমি দেখাবো। সো এটা হচ্ছে আমার লস। I can say this is loss, আর এটা হচ্ছে আমার due from factor. So due from factor এই যে এখানে 7,500 সরি, আর recourse obligation এই মাত্র আমাদেরকে বলে দেওয়া আছে, তার ভ্যালুয়েশন এসছে $2,000। তাহলে আমি যদি এখন অ্যাকাউন্টিংটা করতে চাই, হিসাবটা কি? আমার ওই হিসাব যখন করতে যাচ্ছি, আমি ক্যাশ রিসিভ করেছি 1,64,500। যদি আমি হিসাবটা করি যে আমার 1,75,000 থেকে এই তিনটা জিনিস পাচ্ছি না, যদি বাদ দেই, এটা আমি ক্যাশের পরিমাণ হচ্ছে 1,64,500। কিন্তু এর মধ্যে থেকে আবার 7,000 আমার অ্যাসেট, তাহলে এই দুটো হচ্ছে আমার টোটাল অ্যাসেট। আমি যদি বলি আমার টোটাল অ্যাসেটস ফ্রম দিস উইল বি দিস টু। Where is the merge? Alright, so এই দুটোর মিলে আমার টোটাল অ্যাসেট হচ্ছে এইটা, আর লায়াবিলিটি একটাই, সেটা হচ্ছে $2,000। তাহলে নেট প্রফিট বা নেট অ্যাসেট আমি কি পাচ্ছি? নেট প্রফিট বা নেট অ্যাসেট আমি পাচ্ছি $169,500। আমি কত টাকার অ্যাসেট দিয়ে ফেলেছি? অ্যাসেট দিয়েছি আমি 1,00,000
$75,000. Where is that? Sorry, yeah, the total amount of account receivable was 175,000. তাহলে লসের পরিমাণ কি? লসের পরিমাণ হচ্ছে আমার 1,75,000 মাইনাস this one, এই যে 175,000 মাইনাস নেট প্রসিড 5,500. Somebody already figured it out. আগের আমাদের ইলাস্ট্রেশনের সাথে এখানে বলা ছিল এইটা আসলে আমার যে শুরুর লস ছিল 3,500 প্লাস কি এই যে 2,000 রিকোর্স অব্লিগেশন, এই দুটো মিলিয়ে আমার এই ঘটনাটা ঘটছে। কিন্তু আমরা ফর্মালি যখন হিসাব করে দেখাচ্ছি, আমরা এটাকে ব্রেকডাউন করে এভাবে দেখাচ্ছি যে আমি এই টোটাল ডিল থেকে টোটাল অ্যাসেট পাচ্ছি আজকে 1,71,500, সাথে আমার একটা লায়াবিলিটি হচ্ছে 2,000, তাহলে নেট অ্যাসেট বা নেট প্রসিডের পরিমাণ 1,69,500। বিনিময়ে আমি কি পরিমাণ অ্যাসেট দিয়ে ফেলেছি? 1,75,000। তাহলে এই দুটোর ডিফারেন্স ইজ 5,500. The breakdown of that is 3,500 লস ছিল প্লাস তার সাথে 2,000 এই রিকোর্স অব্লিগেশন অ্যাড হয়েছে, টোটাল লসের পরিমাণ এটা। এখন এই বিয়ন্স সে যখন জার্নাল করবে, দিস ইজ দ্য বিয়ন্স জার্নাল, এটা হচ্ছে আমার বিয়ন্সের জার্নাল। সো বিয়ন্স কি করছে? ক্যাশ পাচ্ছে কতটুকু? এই সেই ক্যাশ 94%, ডিউ ফ্রম ফ্যাক্টর উইচ ইজ এখানে করে দেওয়া আছে এই $7,000, আর লস ফ্রম দ্য সেল অফ রিসিভেবল এইমাত্র আমরা বের করেছি 5,500। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করছে 1,75,000 আর রিকোর্স অব্লিগেশন দাঁড় করাচ্ছে $2,000। সো দিস ইজ দি বিয়ন্স জার্নাল। ইউ গুড? এখন ওরা চায়নি, কিন্তু আমরা একটা বাড়তি কাজ করব ওরা। সো ইয়া, সো এই পর্যন্ত ওরা চেয়েছিল। আমরা বাড়তি কাজ যেটা করছি যে ক্যাথলিন ফাইন্যান্সিং কোম্পানি এটাকে কিভাবে রেকর্ড করবে। ফাইন্যান্সিং কোম্পানি এই পুরোটাকে অ্যাকাউন্ট রিসিভেবল দেখাবে 1,75,000, সে যে এই 2% কেটে রাখলো $3,500, এটা তার রেভিনিউ, এটাকে বলবে ফাইন্যান্স রেভিনিউ বা ইন্টারেস্ট রেভিনিউ $3,500, আর এইটা তার একটা লায়াবিলিটি, সে বিয়ন্সের এই টাকাটা আটকে রাখছে ফর দ্য টাইম বিং, কিন্তু আলটিমেটলি সে এটা রিলিজ করে দিবে, এটাকে সে কারেন্ট লায়াবিলিটি আকারে দেখাবে। সো এই হচ্ছে আমার ক্যাথলিনের জার্নাল। দিস ইজ দ্য জার্নাল ফর ক্যাথলিন। ওকে, সো এটা সবাই বুঝতে পারছি? ওকে, এখন আরো একটা এডিশনাল কাজ আমরা করব। যদি এই ফ্যাক্টরিংটা উইদাউট রিকোর্স হতো, লেটস সে এটা কোনো রিকোর্স নাই, তখন কি জার্নাল করতো বিয়ন্স? বিয়ন্স যদি উইদাউট রিকোর্স হতো, তার এই ধরনের কোনো রিকোর্স অব্লিগেশন হতো না। সো এই রিকোর্স অব্লিগেশন নামে কিছুই সে রেকর্ড করতো না। অল দ্যাট বিয়ন্স উড রেকর্ড ইজ ক্যাশ, এটা একই থাকবে। তার ডিউ ফ্রম ফ্যাক্টর এই একটা নন ট্রেড রিসিভেবল দেখাবে 7,000 উইচ ইজ 4%, আর লসটা তখন হয়ে যেত মাত্র 3,500, এই 2,000 আর অ্যাড অন হতো না। সো লসের পরিমাণ 3,500, এই নিয়ে সে এই জার্নালটা করতো। এটা একটা সিম্পল থিং ইফ ইট ইজ উইদাউট রিকোর্স। এটা হচ্ছে বিয়ন্স উইথ রিকোর্স। আমরা কিছু বাড়তি কাজ করলাম যাতে করে পুরো জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়ে যায়। আর এটা হচ্ছে বিয়ন্স উইদাউট রিকোর্স। সো দ্যাটস দ্য থিং। সো এই ছিল আমাদের একদম জাস্ট ফ্রেশলি যেটা করলাম তার একটা অ্যাপ্লিকেশন ইন দি ফর্ম অফ এক্সারসাইজ। সো আপনারা একই রকম একটা এক্সারসাইজ এখানেও পাবেন, আরো একটা আছে রশিদ ওয়ালেস। If you are interested, you can try. দেখেন, Rashid assigns 400,000 of his account receivable to Third National Bank as collateral for a 200,000 loan. So 2 লাখ টাকার লোন নিচ্ছেন। সো এটা হচ্ছে গিয়ে আমার ওই চ্যাপ্টারের মধ্যে এটা করে এসেছি। এটা এই ফ্যাক্টরিং না, এটা ছিল আমার এই যে অ্যাসাইন করে যে টাকা নেয়। সো রশিদ ওয়ালেসের এটাও আপনারা জাস্ট ওটাকে রেপ্লিকা করে করতে পারেন। দি অ্যাসাইনমেন্ট এগ্রিমেন্ট কলস ফর রশিদ টু কন্টিনিউ কালেক্ট দ্য রিসিভেবল। থার্ড ন্যাশনাল ব্যাংক অ্যাসেস এ ফাইন্যান্স চার্জ 2% অফ অ্যাকাউন্ট রিসিভেবল অ্যান্ড ইন্টারেস্ট অন দ্য লোন ইজ 10%, উইচ ইজ এ রিয়েলিস্টিক রেট। সো এটার উপর তারা এটা কালেকশন দিয়ে দেখিয়েছে। আমরা জাস্ট প্রপার স্লাইডে যেটা করেছি সেই জিনিসটাই এখানে তারা আবার একটা এক্সারসাইজ। সো E713 একটা, আর E716 যেটা বিয়ন্সের আমরা এই মাত্র করলাম, এই জিনিসটা আমরা দুটো জিনিস দেখছি।
এর বাইরে আর কি কি এক্সারসাইজ করব? let me check. Okay. I'm going through my memory because I don't have the physical text with me. ওকে, এই দুটো এক্সারসাইজের পরে আমরা সরাসরি প্রবলেমে চলে যাব। সো প্রবলেমের মধ্যে প্রথম প্রবলেমটা হচ্ছে, দেখি এটা P72, P73, P74, টাইম পারমিটিং P75 আমরা করব। আর আরেকটা প্রবলেম ছিল, let me check. P72, 3, 4, 5, yeah, P77. And P77 এগুলো আমরা করার চেষ্টা করব। সো P72 টা আগে পিক করি। আমার এটা হচ্ছে আগের লেকচারে যে ডিসকাশনগুলো আমরা করেছিলাম ব্যাডের অ্যাকাউন্টিং। সো ব্যাডের অ্যাকাউন্টিং এর একদম ডিটেইল আমরা সমস্ত ভ্যারিয়েশন দিয়ে এখানে দেখব। ইটস এ গুড ওয়ান। The following are series of unrelated situation, guys. এগুলো আনরিলেটেড, তার মানে প্রত্যেকটা সিচুয়েশন ইন্ডিপেন্ডেন্ট। সো একটা একটা করে আমরা পিক করি এবং করার চেষ্টা করি। Helen Company's unadjusted trial balance at December 31st, 2014 included the following accounts. Allowance for doubtful accounts আছে $4,000, net sales আছে $1.2 million. Helen Company estimates its bad debt expense to be 1.5% of net sales. Determine its bad debt expense for 2014. গাইজ, ব্যাড ডেট করার ক্ষেত্রে আমরা জেনেছি যে দুটো মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট রাইট অফ মেথড, আর একটা হচ্ছে অ্যালাউন্স বা এস্টিমেশন মেথড। ডাইরেক্ট রাইট অফ মেথডের আমরা ফ্ল দেখেছি যে এরকমটি হতে পারে যে সেই ক্ষেত্রে কোনো এস্টিমেট করা হয় না, যখন সত্যি কোনো অ্যাকাউন্ট ব্যাড হয় তখন তাকে রাইট অফ করা হয় সরাসরি, তখন এটাকে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করে অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করা হয়। কিন্তু এই ডাইরেক্ট রাইট অফ মেথডের একটা ফ্ল হচ্ছে, যদি সেলস রেভিনিউ এক পিরিয়ডে হয় আর রাইট অফটা আরেক পিরিয়ডে হয়, তখন এক্সপেন্স আর রেভিনিউর সমন্বয় বা ম্যাচিংটা হয় না। সো এই কারণে আমরা এস্টিমেশন বা অ্যালাউন্স মেথডে যাই। এই এস্টিমেশন বা অ্যালাউন্স মেথডের ব্যাড ডেট এক্সপেন্স করার ক্ষেত্রে দুই উপায় এস্টিমেট করা হয়। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট অ্যাপ্রোচ, উইচ ইজ উই কল পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস মেথড। সেই পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস মেথডে যেটা করা হয়, সরাসরি ক্রেডিট সেলসের উপর একটা পার্সেন্টেজ অ্যাপ্লাই করে ব্যাড ডেট এক্সপেন্সকে এস্টিমেট করা হয়। সো এইটা সেই মেথড। Helen Company estimate bad debt expense to be 1.5% of net sales. Determine is bad debt expense. So let me show you. So যদি bad debt expense বের করতে বলা হয়, is it the same problem we are doing? So right now I'm kind of lost. All right, let me just first one is 1. যদি এখন এটা হিসাব করতে চাই আমরা, can you help me figuring out যে এই হিসাবে হেলেনের ব্যাড ডেট এক্সপেন্সের পরিমাণ কত হবে? ক্রেডিট সেলসের 1.5%। অ্যালাউন্সের ব্যালেন্স কি আছে এটা তার জন্য ইম্পর্টেন্ট না। সো এটা পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস মেথড করছে, যদি তাই করে তার ক্রেডিট সেলস আছে 80,000 ভেরি গুড। মানে নেট সেলসের উপরে 1.5%। ইয়া, সো এটা আমার 1.2 মিলিয়ন, আর পার্সেন্টেজ অফ ব্যাড ডেট ক্রেডিট সেলস এটা, সরি, আর পার্সেন্টেজ অফ ব্যাড ডেট ইজ, ইফ আই ডু সরাসরি পার্সেন্টেজ অফ ব্যাড ডেট 1.5%, তাহলে আমার ব্যাড ডেট এক্সপেন্সের পরিমাণ কত?
স্যার 80,000। 80,000 ব্যাডের এক্সপেন্স ও যেটা বের করেছে সেটা সহজভাবে আমি যদি এক্সেলে দেখাই, যারা ফলো করছেন বোঝার সুবিধার্থে, দিস মাল্টিপ্লাইড বাই দিস 18,000, রাইট? সো এই যে 18,000 এইটাই হচ্ছে আমার ব্যাডের এক্সপেন্স। এক্ষেত্রে ওদের যে এখানে একটা ব্যালেন্স দেয়া আছে, আমি যদি একটুকু বলি, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এখানে একটা ব্যালেন্স দেয়া ছিল, সেটার পরিমাণ কত? $4,000। এটার কোনো ভূমিকা নেই, রাইট? যদি আমি বলি জার্নালটা কি হবে, ক্যান উই ডু দ্য জার্নাল? উই ক্যান ডু দ্য জার্নাল। সো জার্নাল যদি করতে চাই, আমি সরাসরি এখানে জার্নাল করব। ব্যাডের এক্সপেন্স ডেবিট আর ক্রেডিট কি হবে? সরি, এটাকে একটু বড় করে দেই। ক্রেডিট কি হবে বলেন? অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। সো এটা যদি নেই, আমি জাস্ট ইন্ডেন্টটা সরিয়ে দিয়ে আমি একটু ডেবিট ক্রেডিট, যথেষ্ট বোঝা যাচ্ছে না, হ্যাঁ এখন বোঝা যাবে। তাহলে বলেন আমার এখানে ডেবিটের অ্যামাউন্ট কত? হাউ মাচ ইজ দি ডেবিট অ্যামাউন্ট? 80,000। 4,000 কোনো রোল নেই? ও স্যার 80,000 প্লাস 4,000 হবে। নো, 4,000 হবে না। সো 4,000 কোনো রোল নাই। 80,000 যেটা বলেছেন সেটাই কারেক্ট ছিল। গট ইট? সো এই যে ব্যাড ডেট এক্সপেন্সটা আমরা বের করলাম, এটাই সরাসরি আমার ব্যাড ডেট এক্সপেন্স এই বছরের। স্যার তাহলে অ্যালাউন্স, 4,000 কোনো কাজ নেই কেন? অ্যালাউন্স আমি যদি এখন বলি যে বছর শেষে অ্যালাউন্সের ফাইনাল ব্যালেন্স কত, অ্যালাউন্সের এইটা ছিল বিগিনিং ব্যালেন্স, লেটস সে বিগিনিং ব্যালেন্স কতটুকু? 4,000। আর এখানে নতুন করে অ্যাডজাস্টমেন্টে আমরা নিয়ে এসেছি কতটুকু? 18,000। ইয়ার এন্ডের এন্ডিং ব্যালেন্স কত তাহলে? এন্ডিং ব্যালেন্স উইল বি দিস প্লাস দিস, 22,000। সো কিন্তু জার্নাল করার ক্ষেত্রে আমরা এই যে পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস মেথড, দিস ইজ পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস মেথড, আই শুড ক্লিয়ারলি সে নাও, পার্সেন্টেজ অফ credit sales method, this is they are doing. সো ওই মেথডে আমি যে পার্সেন্টেজটা পেয়েছি অ্যাপ্লাই করে যা পেয়েছি এটাই আমার ব্যাড ডেট। সো ব্যাড ডেটের আগের অ্যালাউন্সের আগের ব্যালেন্স এসে এটা অ্যাড হয়ে নতুন ফাইনাল ব্যালেন্স হবে $22,000। এখন ক্লিয়ার সবাই? Yes, Yes, sir. sir. অলরাইট। সো এটা আমরা একটা মেথড দেখলাম এস্টিমেশন মেথডের। দ্বিতীয় একটা মেথড দেখি, এটা সম্পূর্ণ নতুন একটা প্রবলেম, যদি একটা প্রবলেমের আন্ডারে দেওয়া কিন্তু সব ইন্ডিপেন্ডেন্ট। An analysis and aging of Stewart Corporation's account receivable at December 31st, 2014 disclosed the following. কি? সো তারা অ্যাকাউন্ট রিসিভেবলকে এইজ গ্রুপে ভাগ করেছে, এইজিং করেছে স্টুয়ার্ট কোম্পানির। অ্যামাউন্টস এস্টিমেটেড টু বি আনকালেক্টেবল 180,000, account receivable 1,750,000, and allowance for doubtful accounts per book 125,000. Guys, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই, আমাদের কিন্তু সমস্ত প্রবলেম করে দেয়া আছে, হ্যাঁ? সো নাথিং টু ওয়ারি। আমি এক্সেল ব্যবহার করছি বোঝার সুবিধার্থে, আর কিছু জার্নালও আমি করে দেখাচ্ছি, কিন্তু কম্পিটিশন সমস্তটাই এই সলিউশনে আমার করে দেয়া আছে। নাও এটা একটু এখন বোঝার চেষ্টা করি যে আমার এইজিং করে আমার অ্যামাউন্টস এস্টিমেটেড টু বি আনকালেক্টেবল এসছে $180,000, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ব্যালেন্স আছে 1,750,000, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস পার বুকস $125,000. What is the net realizable value of Stewart's receivable at December 31st, 2014? এটা আমাদেরকে একটু চিন্তা করে বলতে হবে যে নেট রিয়েলাইজেবল ভ্যালুটা হচ্ছে, আমি যদি এক্সেলে ফেরত যাই, এটা নাম্বার 2। নেট রিয়েলাইজেবল ভ্যালু কিভাবে দেখাই? অ্যাকাউন্ট রিসিভেবল, এখান থেকে আমি মাইনাস করব অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। আমার একটা জিনিস ক্লিয়ার, অ্যাকাউন্ট রিসিভেবল আমার ব্যালেন্স দেয়া আছে 1,000,000
1,750,000। এটা সবাই ক্লিয়ার? এখানে তো কোনো সন্দেহ নেই, অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাজ ইট ইজ। কিন্তু আমি কনফিউজড হয়ে যাচ্ছি অ্যালাউন্সের ব্যালেন্স কোনটা। অ্যালাউন্সের ব্যালেন্স কি এইটা না এইটা? What is the allowance balance? স্যার 125। 125। 180 না কেন? স্যার এটা বলে দিস আনকালেক্টেবল, মানে ওইটা কালেক্ট করা যাবে এটা। একটা মিনিট, সরি। হ্যালো, একটা চেক আসছে, জি আসছে, প্লিজ। থ্যাংক ইউ। সরি ফর দ্যাট। হ্যাঁ, নিজুম আবার বলেন। স্যার যে ওইখানে বলছে যে যে এস্টিমেট করা যে অ্যামাউন্টটা ওইটা হচ্ছে আনকালেক্টেবল, মানে ওইটার সে কালেক্ট করা যাবেই না। সো কোনটা, এই 1,80,000 আর কালেক্ট করাই যাবে না? স্যার 1,80,000। জি, আর এইটা কি? স্যার এটা বলছে ডারফুল পার বুকস, মানে স্যার এটা ওকে, না এটার মানেটা আসলে এরকম না। আমরা আনকালেক্টেবল যেটা, সেটা কিন্তু আনকালেক্টেবল, কালেক্ট করা যাবে না। ওইটারই এস্টিমেট করার চেষ্টা করছি যে আনকালেক্টেবল কতটুকু আর কি করব ব্যালেন্স। এইখানে আমরা পার্সেন্টেজ অফ রিসিভেবল মেথডে যেটা বারবার বলার চেষ্টা করেছিলাম গত লেকচারে, যে ও রিসিভেবলের উপর একটা পার্সেন্টেজ বা এইজিং করে এই কাজটা করলে পরে যেটা হয়, ও যে এস্টিমেটটা পায় সেটা অ্যালাউন্সের ফাইনাল ব্যালেন্স পায়, এই যে এন্ডিং ব্যালেন্সটা পায় এস্টিমেটের মাধ্যমে। পেয়ে ও তখন দেখে যে অ্যালাউন্সের আগে কি আছে। সো আমি যদি এখন এই জিনিসটাকে এখানে কপি করে আনি, ধরেন দিলাম, আমি অ্যামাউন্টগুলো সরিয়ে দেই, এই ক্ষেত্রে আমি বলবো যে এই এন্ডিং ব্যালেন্সটাই হচ্ছে ওর এস্টিমেটেড অ্যামাউন্ট টু বি আনকালেক্টেবল, উইচ ইজ 180,000। আর ওর বিগিনিং ব্যালেন্স দেয়া আছে কতটুকু? 125,000। তাহলে পরে ওর এখানে অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল এই বছরে এই এস্টিমেট মাইনাস বুক ভ্যালু, এটা ছিল আমার থিং। সো এন্ডিং ব্যালেন্সটাই হচ্ছে আমার এস্টিমেট। বুঝতে পারছি? তো এটা একটা টি অ্যাকাউন্ট করলে আরো বেটার বোঝায়। আমি যদি এখানে সম্ভব হয় একটা টি অ্যাকাউন্ট করে দেখাই, allowance for doubtful account, টি অ্যাকাউন্ট যদি বলি, এটা আমার ডেবিট, এটা আমার ধরেন ক্রেডিট। তাহলে অ্যালাউন্সের তো একটা আমার কি হয়, ক্রেডিট ব্যালেন্স। সো বিগিনিং ব্যালেন্স ছিল আমার এখানে বলে দিচ্ছে 125,000। এখানে সে বছর শেষে যে এস্টিমেটটা পেলো, ও এটাকে বললো যে না, তোমার ব্যালেন্স হওয়া উচিত 180,000, এটা হচ্ছে এস্টিমেট। সো পার্সেন্টেজ অফ রিসিভেবল মেথডে বছর শেষে যে এস্টিমেটটা হয়, এই সেই এস্টিমেট এখানে আমি এই রোতে লিখলাম। তাহলে ও এই এন্ডিং ব্যালেন্সে যাওয়ার আগে যে অ্যাডজাস্টমেন্টটা করবে, সেই অ্যাডজাস্টমেন্টের পরিমাণটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফর ব্যাড ডেট। হ্যাঁ, এটাই হচ্ছে আমার সেই ব্যাড ডেট। এটার পরিমাণ হচ্ছে কতটুকু, সরি, এখন আমার এখানে ব্যালেন্স যা লাগে, দিস মাইনাস দিস। সো এই হচ্ছে অবস্থা। এখন অ্যাকাউন্ট রিসিভেবল নেট রিয়েলাইজেবল ভ্যালু জানতে চাচ্ছে। আমাকে এখন বলেন, নেট রিয়েলাইজেবল ভ্যালু যখন বের করব বছর শেষে, আমি অ্যালাউন্সের ফাইনাল ব্যালেন্স কতটুকু পেয়েছি? 55 হবে না স্যার? 55 কেন না, ওটা হচ্ছে ব্যাড ডেট। আমি যদি 55 এর কথা দেখাই, আমি আগে রিকোয়ারমেন্টটা করতে চাচ্ছি 180,000 যদি বাদ দেই, তাহলে নেট রিয়েলাইজেবল ভ্যালুর পরিমাণ হবে দিস মাইনাস দিস, which is 1,570,000 ডলার। সো এটাই এখানে আমরা দেখতে পাচ্ছি, $1,570,000। কিন্তু আমি প্রক্রিয়াটা আবারও যদি ব্যাখ্যা করি, যে আমি যখন রিসিভেবলের উপর আমার এস্টিমেট করি, ও সরাসরি ব্যাড ডেট এক্সপেন্স দেয় না। ও কি দেয়? ও বছর শেষের
অ্যালাউন্সের ফাইনাল ব্যালেন্স দেয়। আর আমার এর আগের অ্যাজ পার বুক হচ্ছে যে অ্যালাউন্সের অ্যাকাউন্টের এখন কি ব্যালেন্স আছে, আর এটাকে এখন আমাকে বানাতে হবে 1,80,000। তাহলে এখান থেকে এখানে যেতে হলে আমাকে নতুন ব্যাড ডেট স্বীকৃতি দিতে হবে কত, এই জার্নালটা আমাকে এখন করতে হবে। হ্যাঁ, এই জার্নালটা যদি করি, আমি এখানে যদি দেখাই, সো তখন আমার এই 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 বছরের বা এই মাসের ব্যাড ডেটের পরিমাণ কত, 55,000। সো এই হচ্ছে আমার একটা বাড়তি জার্নাল করলাম, এটা আমার অ্যাডজাস্টমেন্ট জার্নাল। এই অ্যাডজাস্টমেন্ট করাতেই এই বিগিনিং ব্যালেন্স যেটা ছিল বা আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স ছিল, ওটা এখন অ্যাডজাস্ট হয়ে এই এস্টিমেটের পরিমাণ 1,80,000 হয়ে যাচ্ছে। সো আমরা যখন পার্সেন্টেজ অফ রিসিভেবল মেথড করি, দিস ইজ এ পার্সেন্টেজ অফ রিসিভেবল মেথড, আমরা সরাসরি এস্টিমেটটা যেটা পাই সেটা হচ্ছে অ্যালাউন্স অ্যাকাউন্টের ফাইনাল ব্যালেন্স। এবং এখানে যাওয়ার জন্য আমার এক্সিস্টিং ব্যালেন্স থেকে এখানে যাওয়ার জন্য যেই পরিমাণ ঘাটতি আছে সেটাকে পূরণ করার জন্য যা দরকার সেটা দিয়ে আমি ব্যাড ডেট এক্সপেন্স আর অ্যালাউন্স ক্রেডিট করি। দুটোর পার্থক্য বুঝতে পারছেন সবাই? এই পার্থক্য বোঝাটা জরুরি। হ্যাঁ, এটা একদম বেসিক ইলাস্ট্রেশন, কিন্তু এই পার্থক্য বোঝাটা আমাদের জন্য খুবই জরুরি। অলরাইট, গুড গোয়িং। অনলাইনেও ম্যাথ করা যায়, রাইট? আপনারা করেছেন তো আগে ম্যাথ নাকি অনলাইনে? স্যার করেছি। Yeah, so nothing wrong. Honestly speaking, এখন অনেক ইউনিভার্সিটি আছে একদম ভালো টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, অনেক ক্লাস হয় অনলাইনে। So they kind of sort it out like this. So it's doable. So বাইরের দেশে অনেকেই হয়তো বা আন্ডারগ্রেড প্রোগ্রামেও হয় আর গ্র্যাজুয়েট প্রোগ্রামে তো খুব বেশি পরিমাণ। তবে ইউএসএ তে এখন কমে গেছে, কারণ নতুন প্রেসিডেন্ট আসার পরে সবাই চিন্তিত। কারণ আগে যেটা হতো, ধরেন আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন, অনেক দূরে অন্য স্টেটে বসে করছিলেন, বিশেষ করে ফরেন স্টুডেন্টদের ক্ষেত্রে। সো তাদের নতুন প্রেসিডেন্ট অফিস নেওয়ার আগেই দেখলাম সমস্ত ইউনিভার্সিটিতে তোলপাড় লেগে গেছে যে তারা অনলাইন ক্লাসগুলোকে আবার সব ফিজিক্যাল ক্লাসে নিয়ে আসার চেষ্টা করছে, কারণ অন ক্যাম্পাস না থাকলে ইমিগ্রেশনের ঝামেলা হতে পারে এই সন্দেহে। So anyway, just to give some perspective, global perspective. Third one is Shore Company provides for doubtful accounts based on 3% of credit sales. The following data are available for 2014. So following data, Shore Company provides for doubtful accounts based on 3% of credit sales. এটা মানে কি? ক্রেডিট সেলস এর উপর 3%। যখনই আমরা দেখব ক্রেডিট সেলস এর উপর পার্সেন্টেজ অ্যাপ্লাই করে, এস্টিমেশনের দুটো মেথড। এটা কোন মেথড? সেটা পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস মেথড। পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস মেথড, ভেরি গুড। সো আমরা এই 1 নম্বর যেটা করলাম এটা অনেকটা তাই। সো পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস, আমি দেখি এটা করা থাকার কথা আমার, এগুলো আসলে সব করা আছে এখানে। এই যে এই জার্নালগুলো এখানে করা। আমি যদি এটাতে যাই, 3 তে আসি, সমস্ত জার্নাল আমরা করব, ডোন্ট ওয়ারি, আমি ধরে ধরে দেখাবো। সো প্রবলেমটা আবার একটু দেখি। তার যে ক্রেডিট সেলস, তার 3% সে প্রভিশন করবে। তার মানে কি এই 3%ই তার ব্যাড ডেট। ক্রেডিট সেলস কত আছে? 2.4 মিলিয়ন। এই 2.4 মিলিয়নের 3% হবে তার ব্যাড ডেট। এখন আমরা দেখি অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস 1/1/2014, মানে বিগিনিং ব্যালেন্স ছিল 17,000। কালেকশন অফ অ্যাকাউন্টস রিটেন অফ ইন প্রায়র ইয়ার। সো একটুকু লক্ষ্য করেন যে গত বছরের কালেকশন যেটা কিনা রাইট অফ করে ফেলেছিল, সেটা কালেকশন করেছে 8,000। মানে প্রিভিয়াসলি রিটেন অফ, সেখান থেকে আপনি আজকে হঠাৎ টাকা পেয়েছেন, এটার কালেকশন দেখাচ্ছেন 8,000। আর কাস্টমার অ্যাকাউন্ট রিটেন অফ অ্যাজ আনকালেক্টেবল ডিউরিং দিস ইয়ার 30,000। অনেকগুলো ঘটনা ঘটেছে। যদিও এখানে তারা শুধুমাত্র জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য ব্যালেন্স ইন অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস। সো ডাউটফুল অ্যাকাউন্টস এর ব্যালেন্স কত? 3% দিয়ে সরাসরি এই ব্যালেন্সটা রিপ্রেজেন্ট করে না। 3% দিয়ে শুধুমাত্র বোঝায় আমার ব্যাড ডেটের পরিমাণ কত। আমি যদি এখন সেটা দেখতে চাই, আমার ব্যাড ডেটের পরিমাণ এই বছরে, এই যে আমার ক্রেডিট সেলস কত ছিল? 2.4 মিলিয়ন, তার উপর 3%। তাহলে এটার উপর আমার ব্যাড ডেট হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট। কোন মেথডে করছি? আপনি যেটা বললেন দ্যাট ইজ কারেক্ট, পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস মেথড।
সো এই পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস মেথডে আমরা ব্যাড ডেটটাকে এই পার্সেন্টেজ দিয়ে সরাসরি এস্টিমেট করে পেয়ে যাই। কিন্তু এর আগেও বেশ কয়েকটা ঘটনার কথা তারা উল্লেখ করেছে। বিগিনিং ব্যালেন্স দেওয়া আছে 17,000, মাথায় রাখি অ্যালাউন্সের ব্যালেন্স আছে, আগে রাইট অফ করে ফেলেছিলাম, এখন টাকা পেয়েছি। এই ধরনের সিচুয়েশনে আমরা কি করি? রাইট অফটাকে আগে রিইনস্টেট করি। রিইনস্টেট করার জার্নাল হচ্ছে, আগে আমি তো অ্যাকাউন্ট রিসিভেবলকে মুছে ফেলেছিলাম, এখন তাকে আবার পুনর্বহাল করছি। এই দেখেন আমি হাইলাইট করছি, দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিনে দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। ওকে, না না দেখতে পারলে আমাকে বলবেন। এই হচ্ছে আমার রিইনস্টেটমেন্ট জার্নাল, এই যে কালেকশন অফ রিটার্ন অফ অ্যাকাউন্ট। প্রথমে আমি কি করছি? তাকে রিইনস্টেট করছি, পুনর্বহাল করছি, রিইনস্টেটমেন্ট জার্নাল। সো রিইনস্টেটমেন্ট জার্নালে যে আমি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করছি, অ্যালাউন্সকে ক্রেডিট করছি, পুনর্বহাল করে এখন ওর কাছ থেকে আমি কালেকশন দেখাচ্ছি, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। গুড। সো আমি জার্নাল করছি যাতে করে আমরা ট্র্যাক করতে পারি। আমি প্যারালালি অ্যালাউন্সের একটা অ্যাকাউন্ট করলাম, এটাকে ইমাজিন করেন একটা টি অ্যাকাউন্ট, সরি এই আমার এইভাবেই দেখাতে হচ্ছে। টি অ্যাকাউন্ট করাতে আমি এই যে রিভার্স করলাম রিইনস্টেটমেন্টে, এখানে যে অ্যালাউন্সটা ক্রেডিট হয়েছিল এই $8,000, এই কালেকশনটা এখানে আমি দেখাচ্ছি যে আমার বিগিনিং ব্যালেন্স ছিল এটা 17,000, তার সাথে 8,000 যোগ হচ্ছে অ্যালাউন্সে। এখন আসি দ্বিতীয়টা হচ্ছে এই বছরের রাইট অফ। এই বছরের রাইট অফ বলা আছে $30,000। রাইট অফ জার্নাল কি? অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। সো এই $30,000। সো আমি এখন এই রাইট অফটাকেও যদি অ্যালাউন্সে পোস্ট করি, দেখেন এই সেই আমার ডেবিট দিকে আসছে $30,000। সো এই অবস্থায় আমার বলা হলো ব্যাড ডেট এক্সপেন্স এস্টিমেট কত? 3% অফ ইউর ক্রেডিট সেলস, সেটা $72,000 আমি এভাবে পেয়েছি। এবং তার জন্য এই অ্যালাউন্সের যে পোস্টিং, এই যে ব্যাড ডেট এক্সপেন্স পোস্টিং, সরি এটা নট টি, ইট শুড বি এক্সপেন্স, ইজ $72,000। এখন আমি কি করব? বছরের ও আমার কাছে যে রিকোয়ারমেন্ট যেটা জানতে চাচ্ছে, হোয়াট ইজ দি ব্যালেন্স ইন দি অ্যালাউন্স অ্যাকাউন্ট, অ্যালাউন্সের ফাইনাল ব্যালেন্স কত? ওকে, অ্যালাউন্সের ফাইনাল ব্যালেন্স যদি এখন বের করতে চাই, বিগিনিং ব্যালেন্স প্লাস দিস মাইনাস 30,000। সো আমার ব্যালেন্স কত হয়? এই দেখেন এই তিনটা যোগ করে এটাকে বাদ দিচ্ছি, ব্যালেন্স হচ্ছে আমার $67,000। এই হচ্ছে আমার অ্যান্সার। সো আমার অ্যালাউন্সের ব্যালেন্স $67,000। এটা এতভাবে আমাকে করতে হলো কারণ এখানে অনেকগুলো হ্যাপেনিং আছে, আর এখানে ব্যাড ডেটটা ওরা প্রভিশনিং করে পার্সেন্টেজ অফ ক্রেডিট সেলস মেথডে, সেটা 72,000। এই সমস্ত কিছু করে আমরা এটা পেয়েছি। এটা বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, ভেরি গুড। প্যারালালি যদি আমি হাইপোথেটিক্যালি বলি, আমরা যদি আরেকটা মেথড যেটা শিখেছি, পার্সেন্টেজ অফ রিসিভেবল করতাম, রিসিভেবলের উপর যে এস্টিমেটটা আসতো সেটা এই ব্যাড ডেটের অ্যামাউন্ট না, সেটা সরাসরি এই অ্যামাউন্টটা দিত। কথার কথা, এই অ্যামাউন্টটা আমি তখন এখানে বসিয়ে বের করতাম যে ব্যাড ডেট এক্সপেন্স আমার কতটুকু দরকার। সো এই হচ্ছে দুটোর বেসিক পার্থক্য। আমরা পরের প্রবলেমটাতে হয়তো বা তার একটা অ্যাপ্লিকেশন দেখব, which is number 4. At the end of his first year of operation, December 31st, 2014, Darden Incorporated reported the following information. কি রিপোর্ট করেছে দেখেন, অ্যাকাউন্ট রিসিভেবল নেট অফ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, মানে কি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে অ্যালাউন্স বাদ দেওয়ার পরে নেট ছিল, এনআরভি ছিল $9.5 লাখ। Customer accounts written off as uncollectible during 2014, $24,000. Bad debt expense for 2014, $84,000. So এই হচ্ছে আমার বিভিন্ন তথ্য, $84,000. What should be the balance in accounts receivable at December 31st, 2014 before subtracting the allowance for doubtful accounts? এটা একটু ইন্টারেস্টিং। তারা আমাদেরকে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে অ্যালাউন্স ব্যালেন্স বাদ দেওয়ার পরে নেট ফিগারটা দিয়ে দিয়েছে। আর এই বছরে অ্যাকাউন্টস রিসিভেবল কতটুকু রাইট অফ করেছে? 24,000। আর ব্যাড ডেট এক্সপেন্স এই বছরের আছে 84,000।
what should be the balance in account receivable at December 31st? Account receivable এর gross balance জানতে চাচ্ছে। তো এই ফিগারগুলো একটু মাথায় রাখি। ওরা যদি এইভাবে জানতে চায়, আমি যদি বলি এই অ্যামাউন্টটা তার জানা ছিল না, অ্যাকাউন্ট রিসিভেবল কত, আমি এটাকে মুছে দেই। অ্যাকাউন্ট রিসিভেবল কত আমার জানা নেই, আমার জানা আছে 950। অ্যালাউন্স সেটাও আমি ধরেন আপাতত জানি না, অ্যালাউন্স এটাও আমি ডিলিট করে দিলাম। সো আমার মূল প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স কত, আমাকে নেটটা দেয়া আছে যে এখান থেকে অ্যালাউন্স বাদ দিলে কতটুকু হয়। এখন অ্যালাউন্সের ব্যালেন্সটাও সরাসরি দেয়া নেই, কিন্তু আমাদেরকে বলা আছে এই বছরে আমরা bad expense for this year was 84,000 আর কাস্টমার অ্যাকাউন্টস রিটেন অফ অ্যাজ আনকালেক্টেবল 24,000। এই দুটো হ্যাপেনিং কে যদি রেকর্ড করি যে রাইট অফ করেছি 24,000, এটার জন্য জার্নাল কি করেছি, অ্যালাউন্স ফর ডি অ্যাকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করেছি 24,000, আর ব্যাডেড এক্সপেন্স যেটা বলেছে 84,000 আমরা সেটাও রেকর্ড করলাম, ব্যাডেড এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট। আমি যদি এখন একটা অ্যালাউন্সের টি অ্যাকাউন্ট করি, এই দুটো ঘটনা ঘটেছে, আমার বিগিনিং ব্যালেন্স কিছু বলা নেই, আমার অ্যালাউন্স রাইট অফ এখান থেকে আমার ডেবিট এসছে 24 আর এখানের প্রভিশন আসছে 84, তাহলে বছর শেষে অ্যালাউন্স ব্যালেন্স কত, 60,000। এখন আমি এই 60,000 কে এখানে নিচ্ছি, which is this amount 60,000। সো এনআরভি আমি 60,000 বাদ দেওয়ার পরে, গ্রস থেকে 60 বাদ দেওয়ার পরে এটা পেয়েছি, তাহলে এখন এই অ্যামাউন্টটা কত, এই অ্যামাউন্টটা হচ্ছে দিস প্লাস দিস, which is $1,010,000। সো আমরা একটু ঘুরিয়ে করলাম, আমাদেরকে এনআরভি দেওয়া ছিল, গ্রস অ্যামাউন্ট জানতে চাইছে। সো গ্রস অ্যামাউন্ট জানার ক্ষেত্রে অ্যালাউন্স যে বাদ দিয়েছে এই বাদের পরিমাণটা আমার সরাসরি দেওয়া ছিল না, কিন্তু অ্যালাউন্সের ব্যালেন্স নির্ণয় করার জন্য যে দুটো ঘটনা সেগুলো দেওয়া ছিল, যে রাইট অফ আর ব্যাড ডেট, এই দুটোকে নিয়ে আমি অ্যালাউন্সের ব্যালেন্স বের করলাম 60,000। এখন এটাকে যদি এখানে বসাই তাহলে নেট যদি 950 হয় আর ডিডাক্টেবল হয় 60, তাহলে গ্রস হতে হবে $1,010,000। You good with this? স্যার আমাদের ক্লাস টাইম তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাচ্ছে, আমিও ডান প্রায়, আমি লাস্ট এটা দেখিয়ে শেষ করে দিব। The following accounts were taken from Bullock Incorporation trial balance at December 31st, 2014, the last one. So একটু চট করে দেখি, নেট ক্রেডিট সেলস $7.5 লাখ, ক্রেডিট ব্যালেন্স, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে। আমি একটা প্রশ্ন আপনাদের সামনে রাখি, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এর নর্মাল ব্যালেন্স কি ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। ক্রেডিট। ওরা এখানে ডেবিট দেখাচ্ছে, ভেরি গুড, ক্রেডিট হওয়ার কথা, ওরা ডেবিট দেখাচ্ছে, তার মানে এটা ফাইনাল ব্যালেন্স না, টেম্পোরারি ঘাটতি হতে পারে, যে আমি যা প্রভিশন রেখেছি তার থেকে বেশি রাইট অফ করেছি, সেই ক্ষেত্রে এটা হতে পারে। আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট ব্যালেন্স। If doubtful accounts are 3% of account receivable, determine the bad debt expense to be reported. So 3% of account receivable মানে ওরা কি করছে, রিসিভেবল মেথডে করছে। এইটার 3% হচ্ছে আমার সরি এই 3,10,000 এর 3% হচ্ছে আমার অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস এর ফাইনাল ব্যালেন্স হওয়ার কথা। সো যদি তাই হয়, আমি এখন সরাসরি আপনাদেরকে সলিউশনটা দেখাই যে কিভাবে করব। নাম্বার 5 যদি করি, yep, yeah, allowance for doubtful accounts and account receivable, এটা 14,000 আমার বিগিনিং ব্যালেন্স ছিল। So this is, I don't think this is the problem. Where do I show you? Now let me insert some. চট করে যদি দেখি, এটা নাম্বার 4 or 5. স্যার নাম্বার 5। নাম্বার 5, ইয়া, অ্যাকাউন্ট রিসিভেবল আমার কত আছে, 3,10,000। সো আমি এখানে যদি লিখি অ্যাকাউন্ট রিসিভেবল 3,10,000, তার উপর আমার পার্সেন্টেজ হচ্ছে 3%, তাহলে এস্টিমেটেড
অ্যালাউন্স ব্যালেন্স কতটুকু আসবে? 9,300 9,300। ভেরি গুড, 9,300। এটা হচ্ছে আমার এস্টিমেটেড ব্যালেন্স হওয়ার কথা। কিন্তু আমার এখানে দেখাচ্ছে, ওরা যেটা দেখাচ্ছে যে অ্যালাউন্সের একটা ডেবিট ব্যালেন্স আছে 14,000। তো এটাকে এখন আমাকে নিয়ে যেতে হবে 9,300-তে। এটাকে নিয়ে যেতে হবে 9,300-তে। আমি যদি এরকম একটা অ্যালাউন্স অ্যাকাউন্ট করি, লেটস সে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস, সো ডেবিট ব্যালেন্স আমার দেখাচ্ছে $14,000। সেটা একটা টেম্পোরারি ঘাটতি। আর এখন ক্রেডিট দিকে আমরা তো নিশ্চিতভাবে জানলাম যে আমার এন্ডিং ব্যালেন্স হতে হবে কতটুকু? 9,300। তাহলে আমার এখানে ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্ট কতটুকু লাগে গাইজ? অ্যাডজাস্টমেন্ট ফর ব্যাড ডেট কতটুকু লাগে? ক্যান ইউ টেল মি হাউ মাচ ইজ দি ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্ট আই নিড টু মেক? আচ্ছা, এটা এখানে করা ছিল, এই যে সরি, এখানেই করা, সরি। নো, 9,300 আমার লাগবে No, এন্ডিং no. ব্যালেন্স। 14,000 ঘাটতি আছে। আই নিড 23,300, দিস প্লাস দিস। So this is the adjustment for bad debt. Okay, adjustment for bad debt. তো আমরা যখন পার্সেন্টেজ অফ রিসিভেবল মেথড করি, আমরা এইভাবে আগে ঘুরিয়ে করি। আগে আমি এস্টিমেটটা পাই, এই যে 9,300। এখন আমি দেখছি যে আমার অলরেডি একটা উল্টো ব্যালেন্স আছে 14,000। সো এটাকে ক্রেডিট দিকে আনতে হলে আমার এখানে ব্যাড ডেট অ্যাডজাস্টমেন্ট লাগবে 23,300। সো এইভাবে করে আমি তখন জার্নাল করছি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট 23,300, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট 23,300। বুঝতে পারছি এটা? যদি এই ব্যালেন্সটা, কথার কথা, এইটা যদি বলতো যে এটা ক্রেডিট ব্যালেন্স আছে এইটা ক্রেডিট ব্যালেন্স আছে $4,000, সে ক্রেডিট ব্যালেন্স $4,000, তখন আমরা কি করতাম? এটা ডেবিট না, ক্রেডিট ব্যালেন্স আছে $4,000। সেই ক্ষেত্রে ব্যাড ডেটের পরিমাণ হতো দিস মাইনাস দিস। এটা হতো তখন দিস মাইনাস দিস। আমার বাকিটুকু 5,300 দিয়ে করলেই আমার 4,300 প্লাস 5,300 9,300। কিন্তু যখনই আমার এই ঘাটতি থাকে তখন দুটোকে অ্যাড করে এই অ্যাডজাস্টমেন্ট ফিগারটা আমরা পাই। সো এটাই ছিল আমার লাস্ট। স্যার আমাদের কি এখানে জাস্ট লাস্ট এর ব্যাড ডেট এক্সপেন্সের অ্যামাউন্টটা জানতে চেয়েছে? ওরা জানতে চেয়েছিল, ইয়াস, হোয়াট, সো ডিটারমাইন দ্য ব্যাড ডেট এক্সপেন্স টু বি রিপোর্টেড ফর 2014। সো আমার 2014 ব্যাড ডেট এক্সপেন্স হচ্ছে $23,300 এবং আমরা এটা এক্সট্রা জার্নালও করলাম। Do you want me this Excel to be posted in your classwork or? Yes, sir. Post. Yes, sir. আমি পোস্ট করে দিচ্ছি, এখানে জার্নাল গুলো আছে, সলিউশনে হয়তো বা জার্নাল নেই, so that might help. All right guys, so that's the class before Eid. Do practice on this thing. এদের পরে আমি বাকি প্রবলেম গুলো করে স্যার I আমি will. অ্যাটেন্ডেন্স মিস করে ফেলছি, অ্যাটেন্ডেন্স Okay, all right. বাকি যাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, you can leave. Thank you very much. স্যার 26 তারিখ তো ক্লাস হবে না না স্যার? 26 তারিখ তো আমাদের না, আমাদের তো 26শে মার্চ, কি বলেন, ওই দিন স্বাধীনতা দিবস। জি স্যার, ইন্ডিপেন্ডেন্ট ডে। ইয়েস, এটা বিজয় দিবস। Sir, what about the meat marks? আমাদের মিটের আমি এখন স্ক্রিপ্ট চেক করছি, সরি, আমি আশা করছি 26শে মার্চের মধ্যে দিয়ে দিব। আমি এখানে নাম হাইড করে আপনাদের গুগল ক্লাসওয়ার্কে দিয়ে দেই। জি স্যার, এটাও চলবে। ওকে, থ্যাংক ইউ। আপনারা পরে খোলার পরে খাতা দেখতে পারবেন। আমিনুল ইসলাম, Okay, sir. ফাতেমা আক্তার,